সিনেমার একদম শুরুতে আমরা একটি জমকালো ক্যাসিনোর দৃশ্য দেখতে পাই। সেখানে কয়েকজন মহিলাকে বেশ রাজকীয়ভাবে স্বাগত জানানো হচ্ছে। তবে এই চকচকে পরিবেশের ভেতরে লুকিয়ে আছে এক বড় রহস্য। ওই মহিলাদের ভিড়ে একজন বিশেষ নারী আছেন, যিনি আসলে ছদ্মবেশী এজেন্ট বেলা। তিনি একজন ধনাঢ্য মহিলার রূপ ধরে ক্যাসিনোর ভেতরে ঢুকেছেন। তার কোটের উপর একটি গোপন ক্যামেরা লাগানো আছে, যার মাধ্যমে বাইরের লোকজন ভেতরের সবকিছু দেখতে পাচ্ছে। বেলা ক্যাসিনোর ভিতরে ঢুকে জুয়ার টেবিলে বসেন এবং সেখানে তিনি তার কার্ড খেলার জাদুকরী ক্ষমতা দেখাতে শুরু করেন। দেখা যাচ্ছে বেলা মোটেও আনাড়ি নন, তিনি একের পর এক বাজি জিতেই নিচ্ছেন। তার খেলার ধরন দেখে মনে হচ্ছে তিনি যেন বাকি সব মহিলাদের কাঙ্গাল করে দেওয়ার পণ করেছেন। বেলার প্রতিটি চাল এবং জেতার ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে তিনি এই কাজে কতটা উস্তাদ। এদিকে ক্যাসিনোর ঠিক বাইরে একটি গাড়ির ভেতরে বসে আছেন এই সিনেমার প্রধান চরিত্র ডিটেকটিভ মিস্টার ওয়াং। তার সাথে রয়েছে তার পুরো গোয়েন্দা দল। তারা সবাই মিলে বেলার গোপন ক্যামেরায় আসা লাইভ ফুটেজগুলো খুব মন দিয়ে দেখছেন। তারা মূলত ওত পেতে আছেন ক্যাসিনোর ভেতরে আসল মাথাদের খুঁজে বের করার জন্য। অন্যদিকে ক্যাসিনোর মালিক ডিওক তার মনিটরে বেলার এই অবিশ্বাস্য পারফরমেন্স লক্ষ্য করছিল। বেলার প্রতিটি চাল তাকে অবাক করে দিচ্ছিল। ডিওক বুঝতে পারে যে এই মেয়েটি সাধারণ কোনো জুয়ারি নয়। বেলার এই অবিশ্বাস্য মেধা আর সাহস দেখে ডিওক বেশ মুগ্ধ হয়। সে তখন বেলাকে আরও বড় কোনো বাজিতে খেলার জন্য আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয়। ডিওক তখন বেলার সাথে সরাসরি পরিচিত হওয়ার জন্য ধীর পায়ে তার দিকে এগিয়ে আসতে শুরু করে। ক্যাসিনোর মালিক ডিওক যখন বেলার পারদর্শিতা দেখে তাকে আরও বড় খেলার জন্য আমন্ত্রণ জানাতে এগিয়ে আসে, ঠিক তখনই ঘটে এক বিপত্তি। বেলার সাথে কথা বলার সময় ডিওকের তীক্ষ্ণ নজর হুট করে বেলার কোটের বোতামে থাকা সেই গোপন ক্যামেরার উপর পড়ে যায়। ডিওক সাথে সাথে বুঝে ফেলে যে এই মেয়েটি কোনো সাধারণ জুয়ারি নয়, বরং পুলিশের লোক। সে এক মুহূর্ত দেরি না করে পকেট থেকে একটি অ্যালার্ম হুইসেল বের করে জোরে বাজিয়ে দেয়। হুইসেলের শব্দ শোনা মাত্রই পুরো ক্যাসিনোর ভেতরে হুড়োহুড়ি আর চিৎকার শুরু হয়ে যায়। ক্যাসিনোর লোকজন যে যেদিকে পারে পালানোর চেষ্টা করে। ঠিক এই বিশৃঙ্খলার মাঝেই মিস্টার ওয়াংয়ের নির্দেশে পুলিশ বাহিনী ঝড়ের বেগে ক্যাসিনোর ভেতরে ঢুকে পড়ে। তারা পালানো অপরাধীদের একে একে ঝাপটে ধরতে শুরু করে। ক্যাসিনোর কিছু ধূর্ত মহিলা পেছনের একটি গোপন দরজা বা চোরা দরজা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তারা ভেবেছিল হয়তো ওদিক দিয়ে বের হতে পারলে বেঁচে যাবে। কিন্তু বাইরে আগে থেকে গোয়েন্দা এজেন্টরা তাদের বড় ভ্যান নিয়ে ওত পেতেছিল। মহিলারা বের হওয়া মাত্রই একজন এজেন্ট হাসতে হাসতে তাদের বলে, আরে কোনো তাড়াহুড়ো করবেন না, খুব আরামসে আসুন, আপনাদের জন্য আমরা অনেকগুলো গাড়ির ব্যবস্থা করে রেখেছি। অর্থাৎ পালানোর সব পথ আগে থেকেই বন্ধ করে রাখা হয়েছিল। এদিকে ক্যাসিনোর মূল পান্ডা ডিওক কোনো মতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দৌড়ে একদম বিল্ডিংয়ের ছাদে গিয়ে উঠে। তাকে ধাওয়া করে এজেন্ট বেলাও ছাদে পৌঁছে যান। বেলা ডিওককে কাবু করার জন্য দৌড়ে এসে এক জবরদস্ত ফ্লাইং কিক মারার জন্য শূন্যে লাফিয়ে ওঠেন। কিন্তু উত্তেজনার চোটে তিনি একটু আগেই লাফ দিয়ে বসেন, যার ফলে তার লক্ষ্যভ্রষ্ট হয়। বেলার এক সাথী এজেন্ট নিচে থেকে চিৎকার করে বলতে থাকে যে ডিওক একজন পুলিশ অফিসারের উপর আক্রমণ করেছে। ডিওক রেগে গিয়ে বেলাকে তার পা দিয়ে ধরে ভন ভন করে ঘোরাতে শুরু করে আর চিৎকার করে বলে, আমি ওই মেয়েটাকে ফেলিনি, ও নিজেই পড়েছে। এরপর সে নিজেকে বাঁচাতে এক মহিলার গলায় ধারালো ছুরি ধরে জিম্মি করে ফেলে এবং পুলিশকে হুমকি দেয় যেন কেউ তার কাছে না আসে। ছাদের উপর ডিওক যখন এক মহিলাকে জিম্মি করে রেখেছে, তখন মিস্টার ওয়াং এবং তার এক সাথী গোয়েন্দা এক অদ্ভুত কাণ্ড শুরু করেন। তারা নিজেদের মধ্যে রক পেপার সিজার খেলা শুরু করেন। নিয়ম হলো যে জিতবে সে ওই ভয়ঙ্কর অপরাধীকে আগে ধরতে যাবে। ওয়াং এর সঙ্গে জিতে যায়, কিন্তু ওয়াং তাকে অনুরোধ করে বলেন, ভাই গতবারও তুই জিতে এগোতে চেয়েছিলি, এবার আমাকে যেতে দে, যাতে আমি একটু মার খেয়ে হাত পা ভাঙতে পারি, তাহলে ইন্স্যুরেন্সের টাকা পাবো, আর ওই টাকা দিয়ে আমি আমার বাচ্চার স্কুলের টিউশন ফি দিতে পারবো। তাদের এই পাগলামি দেখে জিম্মি হওয়া মহিলাটি অবাক হয়ে বলেন, তোমরা কি সত্যিই গোয়েন্দা? ডিটেকটিভরা কি এমনই হয়? ওয়াং তখন পাল্টা বলেন যে দক্ষিণ কোরিয়ায় একজন পুলিশের বেতন কত কম তা কেউ কি জানে? বাচ্চার ফি জোগাড় করাই দায়। ওয়াং এরপর ডিওকের দিকে এগিয়ে যায়। তিনি ডিওককে জিজ্ঞেস করেন সে কি পেছন থেকে লাফ দেবে কিনা। ডিওক না বললে ওয়াং তাকে চ্যালেঞ্জ দিয়ে বলেন যেন সে তাকে ছুরি মারে। ঠিক সেই মুহূর্তে অন্য এক এজেন্ট জোরে চিৎকার করে ডিওকের মনোযোগ সরিয়ে দেয়। সুযোগ বুঝে মিস্টার ওয়াং নিচ থেকে একটি দারুণ গ্রাউন্ড কিক মেরে ওই মহিলার জীবন বাঁচিয়ে নেন। এরপর মিস্টার ওয়াং এবং তার সঙ্গী মিলে ডিওককে কাবু করার চেষ্টা করেন। ঠিক সেই সময় এজেন্ট বেলা সামনে থেকে এসে তার চূড়ান্ত আক্রমণ করেন, যা ডিওককে পুরোপুরি ধরাশায়ী করে দেয়। অবশেষে এক এজেন্ট এগিয়ে গিয়ে ডিওককে হাতকড়া পরায় এবং এই বদমাইশকে ধরে নিয়ে যায়। এভাবেই আমরা ডিটেকটিভ মিস্টার ওয়াং এবং তার দক্ষ টিমের সাথে পরিচিত হই।
আসল কাহিনী শুরু হয় মধ্যরাতে এক নির্জন বিল্ডিংয়ের ছাদে। সেখানে একজন অজানা যুবক এক ব্যক্তিকে কোনো কিছুর সাথে বেঁধে রেখেছে। যুবকটি কান্নাকাটি করতে করতে ওই ব্যক্তির ভিডিও বানাচ্ছে এবং তার গলায় একটি ফোন ঝুলিয়ে দিয়েছে। ফোনের স্ক্রিনে একটি ভিডিও চলছে যেখানে দেখানো হচ্ছে কিভাবে এক প্রফেসর তার ২৬ বছর বয়সী ছাত্রী সোমিকে বারবার হেনস্থা করার চেষ্টা করেছিলেন। সোমি যখন অভিযোগ করেন তখন স্কুল প্রশাসন এবং পুলিশ দুজনেই প্রফেসরকে নির্দোষ ঘোষণা করে। উল্টো প্রফেসরকে পদোন্নতি দিয়ে বিভাগীয় প্রধান বানানো হয় এবং সোমিকে গোল্ড ডিগার বা লোভী মেয়ে হিসেবে বদনাম করা হয়। অপমানে আর মানসিক যন্ত্রণায় সোমি ওই প্রফেসরের অফিসের সামনে বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। সোমি মরার আগে তার চিরকুটে পরিষ্কার করে লিখে গিয়েছিল যে তাকে জবরদস্তি বদনাম করা হয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যেদিন সোমি অপমান সহ্য করতে না পেরে স্কুল বিল্ডিং থেকে লাফ দিয়ে জীবন দিয়েছিল, সেই দিনই এই নিষ্ঠুর প্রফেসর তার কলিগদের সাথে নিজের প্রমোশনের পার্টি করছিল। এখন এই প্রফেসরকেই ঠিক সেই জায়গায় বিল্ডিংয়ের কার্নিশে বেঁধে রাখা হয়েছে। প্রফেসরকে উপর থেকে ফেলে দেওয়ার ঠিক আগ মুহূর্তে ওই মাস্ক পরা যুবকটি নিজের মুখ থেকে মাস্ক সরিয়ে ফেলে। ওই অপরাধীর চোখের ভেতরে মৃত্যুর চরম আতঙ্ক দেখে যুবকটির মনে যেন এক পৈশাচিক শান্তি আসছিল। শেষ পর্যন্ত সে কোনো দয়া না দেখিয়ে প্রফেসরকে নিচে ফেলে দেয় এবং সোমির অপমানের প্রতিশোধ নেয়। পরের দিন সকাল হতেই নিউজে সবখানে এই প্রফেসরের খুনের খবর ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষের কাছে এই খুনি এখন আর কোনো অপরাধী নয়, বরং সে এক ইনসাফের নায়ক। লোকজন সেই খুনিকে ভালোবেসে হয়েছে বলে ডাকতে শুরু করে। সমাজ যখন দেখে আদালত আর পুলিশ খুনিদের সঠিক সাজা দিতে পারছে না, তখন সাধারণ মানুষের আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বেড়ে যায়। একজন প্রাক্তন সাংবাদিক যে এখন সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয়, সেও হয়েছির এই কাজে ভীষণ মুগ্ধ। সে ইন্টারনেটে সবাইকে জানাচ্ছে যে যখন দেশের আদালত তার কাজ ঠিকমতো করতে পারছে না, তখন আমাদের হিরো হয়েছি সবার হয়ে বিচার করে দিচ্ছে। পুরো দেশে এই খুনিকে নিয়ে মাতামাতি শুরু হওয়ায় পুলিশ ডিপার্টমেন্টের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়। ডিটেকটিভ মিস্টার ওয়াং এবং তার দক্ষ টিমকে এই রহস্যময় কেসটি সমাধান করার দায়িত্ব দেওয়া হয়। তাদের একটি জরুরি মিটিংয়ে ডাকা হয়, যেখানে মিস্টার ওয়াং স্ক্রিনে কিছু পুরনো কেস বুঝিয়ে বলেন। তিনি একটি ছেলের কথা বলেন যে তার নিজের দাদিকে নিষ্ঠুরভাবে খুন করেছিল এবং পরে দাদির মুখে সিগারেট ছ্যাঁকা দিয়ে দাগ করে দিয়েছিল। আদালত তাকে অপ্রাপ্তবয়স্ক ঘোষণা করে ছেড়ে দিলেও কয়েক বছর পর তাকে ঠিক ওই একই স্টাইলে পুড়িয়ে মারা হয়। ওয়াং আরও একটি কেস দেখান যেখানে এক ব্যক্তি তার স্ত্রীর মুখে অ্যাসিড ছুঁড়ে দিয়েছিল। আদালত তাকেও নেশার ঘোরে করা ভুল বলে সামান্য সাজা দিয়ে ছেড়ে দিয়েছিল। পরে ওই অপরাধীকেও ঠিক অ্যাসিড দিয়ে পুড়িয়ে মারা হয়েছে। প্রফেসরের খুনটাও একদম একই প্যাটার্নে করা হয়েছে, যা থেকে স্পষ্ট যে এগুলো সব ওই হইচির কাজ। মিটিং চলাকালীন চিফ হঠাৎ অবাক হয়ে জিজ্ঞেস করেন যে এই হইচি আসলে কি। তখন পাশে বসা ক্যাপ্টেন তাকে বুঝিয়ে বলেন যে ন্যাশনাল অ্যাসেম্বলির বাইরে এক কাল্পনিক পশুর মূর্তি আছে যার নাম হইচি। লোক কথা অনুযায়ী এই প্রাণীটি ভিড়ের মধ্যে থেকে খারাপ মানুষদের খুঁজে বের করে এবং নিজের শিং দিয়ে তাদের শায়েস্তা করে। চিফ তখন বেশ বিরক্ত হয়ে বলেন যে তিনি হইচির কোনো সংজ্ঞা জানতে চাননি, বরং পুলিশ কেন হুটহাট এই নামটা ব্যবহার করছে তা জানতে চেয়েছেন। ওয়াং জানান যে সোশ্যাল মিডিয়া তাকে এই নাম দিয়েছে, বিশেষ করে এক জনপ্রিয় সাংবাদিক যে নিজের প্রাইভেট চ্যানেল চালায়। সেই প্রথম দাবি করেছে যে এই সবগুলো খুনের পেছনে একজনই আছে এবং সেই খুনিকে হইচি নাম দিয়েছে। চিফ তখন সবাইকে মনে করিয়ে দেন যে তার আসার পর এটি প্রথম বড় কেস, তাই সবার ভবিষ্যতের খাতিরে জান প্রাণ দিয়ে এই তদন্ত শেষ করতে হবে। পরের দিন মিস্টার ওয়াং যখন নিজের বাড়িতে ছিলেন, তখন ক্যাপ্টেন রাতে তার সাথে দেখা করতে আসেন। ক্যাপ্টেন তাকে জিওন নামের এক পাপিষ্ঠ লোকের কাহিনী শোনায়। জিওন মদ্যপান অবস্থায় তার গাড়িটি ভুলভাবে পার্ক করে রেখেছিল। ওই সময় একজন ব্যক্তি তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে জরুরি অবস্থায় হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন এবং তিনি জিওনকে গাড়ি সরাতে বলেন। জিওন উল্টো ওই ব্যক্তির সাথে ঝগড়া শুরু করেন এবং তার স্ত্রীকে এমন জোরে ধাক্কা দেয় যে ওই মহিলা এবং তার অনাগত সন্তান দুজনেই মারা যান। পরে ইন্স্যুরেন্সের টাকা না পাওয়া, ঋণের চাপ আর মানসিক যন্ত্রণায় ওই ব্যক্তি তার বেঁচে থাকা অন্য সন্তানকে নিয়ে আত্মহত্যা করেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আদালত জিওনকে মাত্র 3 বছরের কারাদণ্ড দিয়ে এখন মুক্তির আদেশ দিয়েছে। মিস্টার ওয়াং এই খবর শুনে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। তিনি বলেন যে জিওনকে যখন তিনি ধরেছিলেন তখনই তার হাত পা ভেঙে দেওয়া উচিত ছিল। ক্যাপ্টেন জানায় যে জিওনের এই মুক্তিতে সারা দেশের মানুষ প্রচণ্ড ক্ষিপ্ত এবং তারা সোশ্যাল মিডিয়ায় হইচিকে অনুরোধ করছে যেন সে জিওনকে খতম করে দেয়। ওয়াং নিজেও মনের ক্ষোভে বলেন যে কেউ যদি ওই শয়তানটাকে মেরে ফেলে তবে তার খুব একটা খারাপ লাগবে না,
ক্যাপ্টেন তখন তাকে মনে করিয়ে দেন যে ওয়াং একজন ডিটেকটিভ এবং তার এমন কথা বলা সাজে না। সবচেয়ে বড় সমস্যা হলো পুলিশ চিফ নির্দেশ দিয়েছেন যে জিয়নকে হইচির হামলা থেকে বাঁচাতে, তাই তাকে এখন পুলিশ প্রোটেকশন দিতে হবে। ওয়াং আরও রেগে যান, কারণ যে অপরাধীকে তিনি নিজে ঘৃণা করেন এবং একসময় জেলে পাঠিয়েছেন, এখন তাকেই সেই অপরাধীকে রক্ষা করার দায়িত্ব নিতে হবে। জিয়নকে সুরক্ষা দেওয়ার জন্য মিস্টার ওয়াং এবং তার টিমকে অনিচ্ছা সত্ত্বেও কাজে নামতে হয়। জিয়নকে যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন রাস্তার দুই ধারে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। জনতা জিয়নকে আবার জেলে পাঠানোর দাবিতে চারিদিক থেকে চিৎকার করছে। পুলিশের গাড়ির উপর গালিগালাজ আর পচা ডিমের বৃষ্টি শুরু হয়। মানুষের মনে জিয়নের প্রতি ঘৃণা এতটাই তীব্র যে এক ব্যক্তি হঠাৎ পকেট থেকে একটি ধারালো ছুরি বের করে জিয়নের উপর হামলা করতে সরাসরি তেড়ে আসে। ঠিক সেই চরম মুহূর্তে টহলরত পুলিশের এক তরুণ জওয়ান তার অসামান্য লড়াইয়ের দক্ষতা দিয়ে ওই ছুরিওয়ালা লোকটিকে এক নিমিষেই কাবু করে ফেলে। এই সাহসী ছেলেটির নাম হলো পার্ক। মিস্টার ওয়ান পার্কের এই ক্ষিপ্রতা আর লড়াইয়ের স্টাইল দেখে ভীষণ মুগ্ধ হন। ওই দিন বিকেলেই তিনি তার পুরো টিমসহ পার্ককে খাওয়ার দাওয়াত দেন। ইন্টারনেটে আগে থেকেই পার্কের কিছু মারামারির ভিডিও বেশ ভাইরাল ছিল। গোয়েন্দারা বসে বসে পার্কের একটি পুরনো ভিডিও দেখছিলেন, যেখানে সে একজন বড়সড় অপরাধীকে নিজের দুই পায়ের প্যাঁচে ফেলে দারুণভাবে আটকে রেখেছে। সবাই পার্কের বীরত্ব দেখে প্রশংসা করতে থাকে এবং তাকে একজন ইউএফসি ফাইটারের সাথে তুলনা করে। মিস্টার ওয়াং হাসতে হাসতে পার্ককে বলেন, তুই লোকটাকে দারুণভাবে ধরেছিস। সত্যি বলতে কারোর হাতে ছুরি দেখলে আমাদের বুক কাঁপে। তবে ভালো হতো যদি জিয়নকে অন্তত একটা ছুরি লাগার পর তুই ওই লোকটাকে ধরতিস, তাহলে এক ঢিলে দুই পাখি মারা হতো। পার্ক এই রসিকতা শুনে একটু অবাক আর বিভ্রান্ত চোখে ওয়াংয়ের দিকে তাকিয়ে থাকে। খাওয়ার মাঝখানেই মিস্টার ওয়ান পার্ককে জিজ্ঞেস করেন যে সে কি সবসময় পুলিশ স্টেশনে চাকরি করতে চায় নাকি তাদের গোয়েন্দা দলে আসতে আগ্রহী। ওয়াং প্রস্তাব দেন যে পার্ক চাইলে তিনি বড় কর্মকর্তাদের কাছে একটি সুপারিশ লিখে দেবেন যাতে সে তাদের গোয়েন্দা দলে যোগ দিতে পারে। গোয়েন্দা বেলা অবশ্য পার্ককে একটু সাবধান করে বলেন যে সে কেন নিজের শান্ত জীবন নষ্ট করতে চাইছে। তবে পার্ক খুব বিনয়ের সাথে উত্তর দেয় যে গোয়েন্দা হওয়া তার কাছে একটি গর্বের বিষয়। সে আরও জানায় যে কয়েক বছর আগে মিস্টার ওয়াং যখন একজন সিরিয়াল কিলারকে ধরেছিলেন তখন থেকেই সে তার ভক্ত হয়ে যায় এবং তাকে দেখেই পুলিশে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। ওয়াং এতে দারুণ খুশি হন এবং পার্ককে বলেন এখন থেকে তাকে ভাই বলে ডাকতে এবং তারা সবাই মিলে একসাথে কাজ করবে। সবাই মিলে যখন রাতের খাবার খাওয়া শুরু করে ঠিক তখনই মিস্টার ওয়াংয়ের ফোন একটি কল আসে। প্রথমেই ওয়াং ভাবেন এটা বোধহয় কোনো প্রতারক বা স্ক্যামারের ফোন, কিন্তু পরক্ষণেই এক পুলিশ অফিসার সরাসরি তাকে ভিডিও কল করে তার নিজের বাড়ির বাইরের দৃশ্য দেখান। ওয়াং অবাক হয়ে দেখেন তার অ্যাপার্টমেন্টের সামনে পুলিশ আর উদ্ধারকারী দলের অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। আসলে ওয়াংয়ের ছোট ছেলে নিজেই পুলিশকে কল করে জানিয়েছিল যে সে আত্মহত্যা করতে চায়। এই খবর শুনে ওয়াং খাবার ফেলে ঝড়ের বেগে বাড়ির দিকে ছোটে। বাড়িতে গিয়ে তিনি দেখেন তার ছেলে শারীরিকভাবে ঠিক আছে কিন্তু মানসিকভাবে ভীষণ বিধ্বস্ত। আসলে স্কুলে কিছু বকাটে ছেলে তাকে নিয়মিত বুলি করত, যা সহ্য করতে না পেরে সে এই চরম সিদ্ধান্ত নিতে চেয়েছিল। পরের দিন সকালে মিস্টার ওয়াং এবং তার স্ত্রী বিষয়টি নিয়ে স্কুলের একটি জরুরি মিটিংয়ে যোগ দেন। স্কুল কর্তৃপক্ষ যখন সব কথা শুনে তখন তারা এক অদ্ভুত সমাধান দেয়। স্কুলের ওই মহিলা কর্মকর্তা ওয়াংকে বলেন যে পরিস্থিতি সামাল দিতে চাইলে তার ছেলেকে অন্য কোনো স্কুলে বদলি করে দিতে পারেন। এই কথা শুনে ডিটেকটিভ ওয়াং রেগে ফেটে পড়েন। তিনি চিৎকার করে বলেন, আমার ছেলেকে একদল ছেলে মিলে উত্ত্যক্ত করলো আর আপনি উল্টো আমার ছেলেকে স্কুল থেকে বের করে দেওয়ার কথা বলছেন। ওয়াংয়ের ক্ষোভের কোনো সীমা থাকে না, কারণ অপরাধীদের শাস্তি না দিয়ে ভিকটিমকে সরে যেতে বলা হচ্ছে। ঠিক সেই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ওয়াংয়ের ফোনে আবারও একটি জরুরি কল আসে। তাকে জানানো হয় যে সেই রহস্যময় খুনি হয়েছি প্রফেসরের হত্যাকাণ্ডের পুরো ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দিয়েছে। ভিডিওটি প্রথমে কয়েকজন ইনফ্লুয়েন্সার পেলেও জাস্টিস 99 চ্যানেলের সেই ধূর্ত সাংবাদিক যখন তার চ্যানেলে এটি প্রচার করে তখন তা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওটির মাধ্যমে হইচি স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে যে পরবর্তী লক্ষ্য হলো জিয়নকে যেভাবে হোক সে খতম করে ছাড়বে। এই খবরের পর পুলিশ ডিপার্টমেন্টে নতুন করে আতঙ্ক আর অস্থিরতা শুরু হয়। হইচির ভিডিও ফাঁসের পর পুলিশ প্রশাসন আবারও নড়েচড়ে বসে। ডিটেকটিভ ওয়াংকে নির্দেশ দেওয়া হয় জিয়নকে আরও নিরাপদ কোনো সেফ হাউসে সরিয়ে নিতে। হাজার হাজার উত্তেজিত মানুষের ভিড়কে কোনো মতে ফাঁকি দিয়ে তারা খুব কৌশলে জিয়নকে ওখান থেকে বের করে অন্য এক গোপন জায়গায় নিয়ে যায়। সেফ হাউসে যাওয়ার পর জিয়নের আচরণ দেখে যে কেউ অবাক হবে। সে নিজের অপরাধের জন্য মোটেও লজ্জিত নয়, বরং তার ধৃষ্টতা আরও বেড়ে গেছে।
ওয়াং এর সাথে সে জঘন্য ভাষায় তর্ক শুরু করে। জিওনের এই নির্লজ্জতা আর দম্ভ সহ্য করতে না পেরে ওয়াং তাকে ক্ষেপে কয়েকটা চড় লাগিয়ে দেয়। বাইরে বেরিয়ে ওয়াং পার্ককে বলেন যে হয়েছি কেন মিছিমিছি এই টিজার ভিডিও দিয়ে পুলিশকে নতুন ঝামেলায় ফেলল, তার চেয়ে সে যদি সরাসরি জিওনকে খতম করে দিত তবেই লেটার চুকে যেত। পার্ক ওয়াংকে গাড়ি করে পৌঁছে দেওয়ার সময় ওয়াং তার ছেলের দুশ্চিন্তায় একদম ভেঙে পড়েন। পার্ক তখন তাকে এক দারুণ বুদ্ধি দেয়। সে বলে যে আজকের যুগের বাচ্চাদের মন এই স্মার্টফোনের ভেতরেই ডুবে থাকে। যদি ওয়াং তার ছেলের ফোনটা বুঝতে পারেন তবেই সব রহস্য বেরিয়ে আসবে। পার্ক হুট করে ফোন ক্লোনিং বা হ্যাকিং ডিভাইসের কথা বলে, যা দিয়ে যে কোনো ফোনের হুবহু কপি করা সম্ভব। পার্কের এই ধরনের হ্যাকিং আর টেকনিক্যাল জ্ঞানের কথা শুনে ওয়াং একটু অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকেন। এরপর পার্ক ওয়াংকে একটি দোকানের কাছে নামিয়ে দেয়, যেখানে তার স্ত্রী ওই দোকানের মালকিন মহিলার সাথে আগে থেকে অপেক্ষা করছিলেন। সেখানে জাস্টিস 99 চ্যানেলের একটি নতুন ভিডিও চলছিল। ওই সাংবাদিক ভিডিওতে দাবি করছিলেন যে এই মহিলা $70,000 বিমার টাকার লোভে নিজের বৃদ্ধ স্বামীকে খুন করেছেন। এমনকি ওই সাংবাদিক এই মহিলার সাথে এক পুরুষ আইনজীবীর পরকীয়া সম্পর্কের এক আজগুবি গল্প বানিয়েছে। অথচ সত্যিটা হলো ওই বিমার উকিল কোনো পুরুষ নন, বরং একজন মহিলা। এই জঘন্য মিথ্যা খবরের পর মানুষজন এসে এই মহিলার দোকানের কাঁচ ভেঙে দিয়ে গেছে। ওয়াং ওই মহিলাকে সান্ত্বনা দেন এবং জানান যে ওই সাংবাদিক আগে ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছিল বলে তার চাকরি চলে গিয়েছিল। ওয়াং তাকে একটি এমার্জেন্সি স্মার্ট ওয়াচ দেন এবং নিয়মিত পুলিশ পাহারার প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে বিদায় নেন। জাস্টিস 99 চ্যানেল এখন রোজ নতুন নতুন নাটক শুরু করেছে। এবার ওই সাংবাদিক ঘোষণা করে দিল যে ওইচি স্বয়ং তার সাথে লাইভ ব্রডকাস্টে দেখা করতে আসছে। এই খবর শুনে পার্ক তো একদম আকাশ থেকে পড়ে। সে মনে মনে ভাবে, এটা আবার হয় নাকি। মিস্টার ওয়াং তার পুরো টিম নিয়ে তড়িঘড়ি করে নির্দিষ্ট ঘটনাস্থলে পৌঁছে যান। গোয়েন্দা দলের এক সতীর্থ সিসিটিভি ক্যামেরায় সাংবাদিকের প্রতিটি মুভমেন্ট খুব মন দিয়ে লক্ষ্য করছিলেন। ওয়াং তার দলকে সাবধান করে বলেন যে শুধুমাত্র পার্কই যেন সাংবাদিকের কাছাকাছি থাকে, বাকিরা যেন বেশ দূরে থাকে, কারণ সাংবাদিক মিস্টার ওয়াং এবং তার টিমের সবার চেহারা খুব ভালো করে চেনে। ওইদিকে সেফ হাউসে আটকে থাকা জিওন হঠাৎ করে তার মায়ের ফোন থেকে একটি কল পায়, কিন্তু ফোন ধরলেও ওপাশ থেকে তার মা কোনো কথা বলছিলেন না। ঠিক তখনই এক অজানা লোক জিওনকে চুপি চুপি বুদ্ধি দেয় যেন সে ওই সেফ হাউস থেকে পালিয়ে যায়। ওই লোকটা জিওনকে বাথরুমে লুকিয়ে রাখা একটি চাবির কথা বলে দেয়, যা দিয়ে বাথরুমের জানালার তালা খোলা সম্ভব। জিওন এমনিতেই সেফ হাউসের বন্দি জীবন নিয়ে ভীষণ হাঁপিয়ে উঠেছিল, তাই সে সুযোগ বুঝে পুলিশদের ধোঁকা দিয়ে বাথরুমের জানালা দিয়ে পকার পার হয়ে যায়। সে ভাবতেও পারেনি যে তার পালানোর পথ কেউ আগে থেকেই সহজ করে রেখেছে। অন্যদিকে সাংবাদিকের লোকেশনে গোয়েন্দা দল দেখতে পাই এক মাস্ক পরা সন্দেহজনক লোক সাংবাদিকের দিকে এগোচ্ছে। পার্ক সাথে সাথে লোকটার কাছে গিয়ে তাকে খুব অদ্ভুত আর তীক্ষ্ণ নজরে খুঁটিয়ে দেখতে শুরু করে। ওই লোকটা পার্কের চাহনি দেখে ভয় পেয়ে একদৌড়ে পালাতে শুরু করে। শুরু হয় এক বিশাল ধাওয়া, ধাক্কাধাক্কি আর মারপিট। একবার পার্ক লোকটাকে ঝাপটে ধরলেও তাকে আটকানোর বদলে উল্টো ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ওই লোকটা কোনো মতে সামলে নিয়ে বেঁচে যায়। এরপর সিঁড়ি দিয়ে পালানোর সময় মিস্টার ওয়াং লোকটাকে প্রায় ধরেই ফেলেছিলেন, কিন্তু লোকটা ওয়াংয়ের সাথে ধাক্কা খেয়ে সিঁড়ি দিয়ে গড়িয়ে নিচে পড়ে যায়। পার্কও তার পেছনে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু পার্ক সেখানে লোকটাকে বাঁচানোর বা থামানোর কোনো চেষ্টা না করে তাকে নৃশংসভাবে হিড় করে টেনে হিঁচড়ে আছাড় মারতে থাকে। দেখে মনে হচ্ছিল পার্ক যেন তাকে জান দিয়ে মেরেই ফেলতে চায়। সবশেষে যখন লোকটা একদম আদমরা হয়ে যায় তখন পার্ক বিজয়ের ভেসে চিৎকার করে ওঠে, আমি হইচিকে ধরে ফেলেছি। হাসপাতালে পৌঁছে মিস্টার ওয়াং পার্কের আচরণের কারণ জানতে চায়। ক্যাপ্টেন বেশ অবাক হয়ে বলেন যে সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পর ওই লোকটা যখন একদম কাবু হয়ে গিয়েছিল তখন পার্ক তাকে ওভাবে কেন পেটালো। ওয়াং বুঝতে পারেন যে এখানে কোনো একটা বড় ঘাপলা আছে। ওয়াং স্পষ্ট জানিয়ে দেন যে তার মনে হয় না ওই ধরা পড়া ছেলেটাই আসল হয়েছে। আসলে পুরো পরিকল্পনাটি ছিল ওই দ্রুত সাংবাদিকের। সে নিজের চ্যানেল জাস্টিস 99-এ এই লাইভ ভিডিও প্রচার করে প্রায় $3,500 কামিয়ে নিয়েছে। মানুষ এখনও ওই চ্যানেলের ভিডিও দেখে যাচ্ছে, আর সাংবাদিক লোকদের দেখানোর জন্য এই নকল হইচিকে হায়ার করেছিল। ওইদিকে হইচিকে ধরার এই নাটক যখন চলছে ঠিক তখনই জিওনের হদিশ পাওয়া যায়, তবে সে আর বেঁচে নেই। জিওনকে ঠিক সেভাবেই উপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে মারা হয়েছে, যেভাবে সে সেই অন্তঃসত্ত্বা মহিলাকে মেরেছিল। তবে মিস্টার ওয়াং মৃতদেহটি খুব খুঁটিয়ে পরীক্ষা করে দেখেন যে জিওনের গলায় বেশ গভীর দাগ আছে এবং তার জিভ দাঁতের পটির মাঝখানে বেরিয়ে আছে। এর মানে হলো জিওনকে নিচে ফেলে দেওয়ার আগেই তাকে শ্বাসরোধ করে মারা হয়েছিল। জিওন বেশ শক্তিশালী লোক ছিল, তাই তাকে এভাবে কাবু করা চারটিখানি কথা নয়।
লাশের চারপাশে মানুষের উপচে পড়া ভিড় ছিল এবং তারা এই লাশের ভিডিও বানিয়ে উল্লাস করছিল। এমনকি পুলিশের কেউ কেউও মনে মনে খুশি ছিল। কিন্তু ইয়াং প্রচণ্ড রেগে গিয়ে জনগণকে বলেন যে ভালো খুন বা খারাপ খুন বলে কিছু নেই, এটা একটা সিরিয়াল কিলারের কাজ এবং সবার উচিত নিজেদের চিন্তাভাবনা ঠিক করা। মিস্টার ওয়াং তার এক সঙ্গীকে নিয়ে সোজা জাস্টিস 99-এর স্টুডিওতে হানা দেয়। তিনি সাংবাদিককে সাফ জানিয়ে দেন যে তার এই ভিউ কামানোর নেশার কারণে একজন মানুষ এখন আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। সাংবাদিক তখন সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদের দোহাই দিয়ে তার সাংবাদিকতার স্বাধীনতার কথা বলতে শুরু করে। ওয়াং তখন এক দারুণ চাল চালেন। তিনি বলেন যে ওই আহত ছেলেটির এক মেয়ে বন্ধু হাসপাতালে এসে সাংবাদিকের সব কুকীর্তি ফাঁস করে দিয়েছে। এই কথা শুনে সাংবাদিক ঘাবড়ে যায় এবং সুর নরম করে ফেলে। পরে ওয়াংয়ের সঙ্গে জিজ্ঞেস করলে ওয়াং জানায় যে কোনো মেয়ে আসলে আসেনি, তিনি শুধু ছেলেটির ফোনে এক মেয়ের সাথে ছবি দেখে অনুমান করে এই কথাটি বলেছিলেন, যাতে এই সাংবাদিক সত্যটা বলে দেয় যে সে ওই ছেলেটিকে হইচি বানিয়ে লোকদের বোকা বানিয়েছিল। এদিকে পার্ককে দেখা যায় সে কিছু বকাটে ছেলেদের ঝামেলা মেটাচ্ছে। ঠিক তখনই মিস্টার ওয়াং তার স্ত্রীর ফোন পায়। ওয়াংয়ের স্ত্রী খুব অবাক হয়ে জানান যে ছেলেরা তাদের ছেলেকে স্কুলে উত্ত্যক্ত করত তারা সবাই বাড়িতে এসে মাফ চেয়ে গেছে। তারা এতটাই ভয় পেয়েছে তাদের বাবারাও নাকি তওবা করেছেন যে আর কোনোদিন তারা ওয়াংয়ের ছেলেকে বিরক্ত করবে না। গোয়েন্দা দল তখন জিওনের মৃত্যুর আগের কল লিস্ট চেক করার চেষ্টা করে, কিন্তু তারা কোনো কিনারা পায় না, কারণ এই খুনি একটি বার্নার ফোন বা ফেক ক্লোনিং ডিভাইস ব্যবহার করেছিল, যা ট্রেস করা প্রায় অসম্ভব। পরদিন সন্ধ্যায় এক ভয়াবহ ঘটনা ঘটে। কিছু বকাটে বাইকার হাইওয়েতে দাপিয়ে বেড়াচ্ছে। ঠিক তখনই একটি কালো গাড়ি এসে তাদের পিষে দেয় এবং 12 জন বাইকারকে এক নিমিষেই শেষ করে ফেলে। পার্ক এই ঘটনার তদন্ত করে গোয়েন্দা দলকে জানায় যে এই গাড়ি চালক মিন আগে স্পেশাল ফোর্সে ছিল। মিনের প্রেমিকা ওই বাইকারদের কারণে এক পথ দুর্ঘটনায় মারা গিয়েছিল, কিন্তু আদালত সঠিক বিচার না করায় মিন নিজেই প্রতিশোধ নেওয়ার পথ বেছে নেয়। এরপর গোয়েন্দা দল একটি ড্রাগ আস্তানায় হানা দেয়, যেখানে তারা অনেক গুরুত্বপূর্ণ ফাইল খুঁজে পায়। সেখানে মিনের শিকার হওয়া বাইকারদের ছবি ছাড়াও সেই সেফ হাউসের ছবি পাওয়া যায়, যেখানে জিওনকে রাখা হয়েছিল। মিস্টার ওয়াং অবাক হয়ে ভাবেন যে এই সেফ হাউসের অ্যাক্সেস তো কেবল পুলিশ অফিসারদেরই ছিল। মিনকে ধরার সময় পার্ক এক অদ্ভুত নাটক শুরু করে। সে নিজের পায়ে নিজেই একটি ইঞ্জেকশন পুশ করে চিৎকার করতে থাকে, যেন মিন তাকে আক্রমণ করেছে। মিন ভয় পেয়ে পালাতে শুরু করলে এক বিশাল লড়াই শুরু হয়। পার্ক মিনকে ছাদ থেকে ফেলে দেওয়ার জন্য এমন এক পজিশনে যায় যাতে মিন নিচে পড়ে মারা যায় এবং পার্ক পাশের ছাদে ল্যান্ড করে বেঁচে যায়। কিন্তু মিস্টার ওয়াং ঠিক সেই সময়ে মিনের পা ধরে তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নেন। ওয়াং এবার পার্কের প্রতিটি মুভমেন্ট খুব তীক্ষ্ণভাবে লক্ষ্য করতে শুরু করেন। হাসপাতালে পার্ক যখন ওয়াংকে বলে যে হইচি ধরা পড়েছে, ওয়াং তখন তাকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন যে মিন যে হইচি তার কোনো অকাট্য প্রমাণ নেই এবং পার্ক যে মিনকে মারার চেষ্টা করেছিল তা তিনি রিপোর্টে লিখবেন। অন্যদিকে পুলিশ চিফ এই কেসটি অন্য টিমের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেও মিস্টার ওয়াং দমে যান না। তিনি ফরেনসিক ল্যাবে গিয়ে জানতে পারেন যে জিওনের মৃত্যু কোনো অস্ত্রের আঘাতে হয়নি, বরং তাকে ট্রায়াঙ্গেল ছোক নামে এক বিশেষ MMA টেকনিক ব্যবহার করে মারা হয়েছে। এই কথা শুনে মিস্টার ওয়াংয়ের মাথা ঘুরে যায়। তিনি সাথে সাথে ইন্টারনেটের পার্কের সেই ভাইরাল ভিডিওটি আবারও বের করেন, যেখানে সে একজন অপরাধীকে ঠিক একই কায়দায় কাবু করেছিল। ওয়াং সব রহস্যের জট খুলে ফেলেন। পার্কই আসলে সেই আসল হইচি। সে মিনকে নেশাগ্রস্ত অবস্থায় পাকড়াও করে তাকে নিজের দাবাগুটি হিসেবে ব্যবহার করেছে। পার্ক জানত যে সে যদি মিনকে হইচি সাজিয়ে মেরে ফেলতে পারে তবে সে নিজে চিরকাল ধরা ছোঁয়ার বাইরে থেকে যাবে। পার্ক হাসপাতাল থেকে পালানোর সময় মিস্টার ওয়াংয়ের মোবাইল হ্যাক করে ফেলে। সে লুকিয়ে ডিটেকটিভদের প্রতিটি পদক্ষেপ শুনতে থাকে। ওয়াং তার স্ত্রীর কল পান। তার স্ত্রী জানায় যে সেই দোকানদার মহিলাটি 3 ঘন্টা আগে নিখোঁজ হয়েছে। ঠিক তখনই একটি অজানা নম্বর থেকে কল আসে। ও পাশে ছিল পার্ক। সে হাসতে হাসতে ওয়াংকে ভাই বলে সম্বোধন করে। ওয়াং যখন তাকে সরাসরি হয়েছে বলে ডাকেন, পার্ক তখন উত্তর দেয় যে সে নিজেকে কোনোদিন ওই নামে ডাকেনি। পার্ক অত্যন্ত নিষ্ঠুরভাবে ওয়াংকে একটি ভিডিও দেখায়, যেখানে দেখা যাচ্ছে তার নিজের ছেলেকে একটি বক্সিং রিংয়ে আটকে রাখা হয়েছে এবং একদল বকাটে তার উপর পেট্রোল ঢালছে। পার্ক ওয়াংকে কোনো পুলিশ সাহায্য ছাড়াই একা একটি নির্জন টানেলে আসতে বলে। ওয়াং বুদ্ধি খাটিয়ে এক পুলিশ চৌকি থেকে ক্যাপ্টেনকে পুরো বিষয়টি জানিয়ে দেয়। টানেলে পৌঁছে ওয়াং দেখেন পার্ক সেই দোকানদার মহিলাটিকে একটি গাড়ির ভেতরে বেঁধে রেখেছে এবং মহিলাটির গলার সামনে একটি ধারালো স্টিলের পাইপ সেট করে দিয়েছে। পার্ক সেখানে একটি ভিডিও চালায়, যেখানে দাবি করা হয় যে ওই মহিলাটি বিমার টাকার লোভে নিজের স্বামীকে গাড়ি চাপা দিয়ে মেরেছিলেন।
পার্ক ওয়াংকে দুটি প্রস্তাব দেয়। প্রথমত চ্যানেল 99-এর সাংবাদিককে হইচি সাজিয়ে মেরে ফেলা এবং সব দায় তার উপর চাপিয়ে দেওয়া। এতে ওয়াংয়ের ছেলেও বেঁচে যাবে আর তারা দুইজন আগের মতো কাজ করবে। দ্বিতীয়ত পার্ককে ধরার চেষ্টা করা, যার পরিণতিতে ওয়াংয়ের ছেলে আর এই মহিলা দুজনেই মারা যাবে এবং সব দোষ ওয়াংয়ের উপর পড়বে। পার্ক ওয়াংকে তার দলে যোগ দেওয়ার কথা বলে, কিন্তু ওয়াং দমে না গিয়ে জানায় যে তার কাছে অলরেডি একটি বিশ্বস্ত টিম আছে। ঠিক তখনই ফোনে নোটিফিকেশন আসে যে পুলিশ তার ছেলেকে উদ্ধার করেছে। নিজের পরিকল্পনা ভেস্তে যেতে দেখে পার্ক ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ওই মহিলার গাড়িটি স্টার্ট করে দেয়, যাতে দেয়ালে ধাক্কা লেগে পাইপটি মহিলার গলায় ঢুকে যায়। ওয়াং আর পার্কের মধ্যে এক রক্তক্ষয়ী লড়াই শুরু হয়। পার্কের দুর্ধর্ষ ফাইটিং স্কিলের কাছে ওয়াং বারবার কোণঠাসা হয়ে পড়ছিল। ঠিক সেই সময় ক্যাপ্টেন তার গাড়ি নিয়ে টানেলে ঢুকে পড়েন এবং পার্কের গাড়িটিকে ধাক্কা দিয়ে সেই স্টিলের পাইপটি সরিয়ে দেয়, যার ফলে ওই মহিলার প্রাণ বেঁচে যায়। ওয়াং শেষমেশ লড়াইয়ে পার্ককে কাবু করে ফেলেন এবং কাঁচের টুকরো দিয়ে তাকে জখম করে। পার্ক পালানোর জন্য গাড়ি নিয়ে টানেলের বাইরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। বাঁচার পথ না দেখে পার্ক ওয়াংয়ের গাড়ির সাথে সামনাসামনি ধাক্কা লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে, কিন্তু এয়ারব্যাগ আর সিট বেল্টের কারণে সবাই বেঁচে যায়। ওয়াং পার্ককে গ্রেফতার করার সময় বলেন যে সে তাকে এত সহজে মরতে দেবে না, বরং জেলের ঘানি টানাবে। মিশন শেষে ওয়াং বাড়িতে গিয়ে তার ছেলের সাথে কথা বলেন এবং তাকে আরও সময় দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে সিনেমার শেষে একটি রহস্য থেকে যায়। একটি খবরে বলা হয় এক দুর্ধর্ষ কয়েদি জেল থেকে পালিয়েছে, যা শুনে পুলিশ চিফ বড় কর্মকর্তাদের কাছে ক্ষমা চাইছেন। কিন্তু বন্ধু, সম্ভবত পার্ক আবারও ফিরে আসছে। আর এই উত্তেজনা দিয়েই এই মুভিটি শেষ হয়। ভালো থাকবেন বন্ধু, ধন্যবাদ।